কয়েক ঘন্টা পর শপথ নিচ্ছেন ট্রাম্প, ক্যাপিটল হিল জুড়ে কড়া নিরাপত্তা। হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত বললেন শিবসেনার এমপি। এবং এখন থেকে সীমান্তে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুটতে পারবে বিজিবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদে, সাথে আছে মিরমান আমি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21শে এই চ্যানেলে। আর কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হবে শপথ গ্রহণ। বৈরী আবহাওয়ার কারণে এবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল ভবনের ভেতরে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠান। মোতায়েন রয়েছেন ২৫,০০০ নিরাপত্তা কর্মী। শপথ অনুষ্ঠানের আদ্যপ্রান্ত দেখুন তুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। নির্বাচনে জয়ের পর অপেক্ষার অবসান। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার হোয়াইট হাউসে বসছেন ৭৮ বছর বয়সী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে বরণ করে নিতে প্রস্তুত ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল। ১৯৮৫ সালের পর ৪০ বছরে এই প্রথম কংগ্রেস ভবনের ভেতরে শপথ নেবেন কোন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঠান্ডা থেকে রেহাই পেতেই এই সিদ্ধান্ত। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান ক্যাপিটল ওয়ান এরিনা থেকে উপভোগ করতে পারবেন তার সমর্থকরা। আমন্ত্রণ পেয়েছেন বিশ্বজুড়ে বরেণ্য ব্যক্তিরা। প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের উপস্থিতিতে থাকছে বড় চমক। ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ সহ আরও অনেকেই বসবেন এই অনুষ্ঠানের ভিআইপি অতিথির চেয়ারে। যোগ দেবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা। শপথ অনুষ্ঠানে থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ আলোকিত করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। আমেরিকা দ্য বিউটিফুল পরিবেশন করবেন কান্ট্রি গায়ক ক্যারি আন্ডারউড। বিখ্যাত গান গড ব্লেস দ্য ইউএস গাইবেন গ্লি গ্রিনউড। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আটঘাট বেঁধে লেগেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। নিরাপত্তার জন্য আশপাশের ৪৮ কিলোমিটার এলাকায় তৈরি করা হচ্ছে ৭ ফুট উঁচু বেষ্টনী। চেকপয়েন্ট বা অন্য জায়গায় থাকছে ২৫,০০০ সুরক্ষাকর্মী। মোতায়েন করা হয়েছে প্রায় ৮,০০০ ন্যাশনাল গার্ড। বিশেষ নিরাপত্তায় থাকছে ৪,০০০ পুলিশ। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করবেন ট্রাম্প। পরিবর্তন আসছে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনে নেওয়া অনেক নীতিমালায়। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। আবারও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় দেশটির নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এই সমর্থনের কথা জানান। উন্নয়ন ও সন্ত্রাস বিরোধী প্রচেষ্টা সহ বিভিন্ন বিষয়ে মার্কিন সমর্থনের কথাও স্মরণ করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স। মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। দায়িত্ব পাওয়ার পর সোমবার প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে আসেন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন বিষয়ে সমর্থন দিতে প্রস্তুত। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ, জুলাই ঘোষণার উপর রাজনৈতিক ঐকমত প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করেন। জুলাই ঘোষণার বিষয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত আশা করছেন। রাজনৈতিক দলগুলো সংস্কার প্রস্তাবে সম্মত হলে সেটি জুলাই চার্টার হিসেবে পরিচিত হবে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স সাংবাদিকদের গ্রেফতার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার কয়েকটি রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের সব নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।
ভারত থেকে শেখ হাসিনা সহ সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউত। সম্প্রতি বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন বাংলাদেশি বলে মুম্বাই পুলিশ সন্দেহ পোষণ করার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে, যাকে এদেশে আশ্রয় দেওয়া হয়েছে। তার দাবি, সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। জনগণকে সত্যতা জানানোর আহ্বান জানিয়ে সঞ্জয় রাউত বলেন, যদি হামলাকারী বাংলাদেশি হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। এটা অমিত শাহের দায় এবং এর জন্য তার পদত্যাগ করা উচিত। সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। এদিকে সংঘর্ষের পর চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জের সীমান্ত পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। সহকর্মীদের সহায়তায় সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। শনিবার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তে বিজিবি বিএসএফের সাথে সীমান্তবাসীর সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত হয়ে আসছে। রোববার দিনভর উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চলমান পরিস্থিতিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর থেকে পরিস্থিতি শান্ত হতে থাকে। সোমবার সকাল থেকে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় কৃষকদের মাঠে কাজ করতে দেখা যায়। ঘটনার পর সীমান্তের দুই পাশে সতর্ক অবস্থানে বিজিবি বিএসএফ। তবে সংঘর্ষের জন্য বিএসএফকে দোষারোপ করছে সাধারণ মানুষ। বিএসএফ ওরা ডাইরেক্ট বম পেস্তুল চালাইছে, গ্যাস ব্যবহার করছে, ওরা নিজেই ব্যবহার করেছে। ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে। আম গাছ কেটেছে, বড়ই গাছ কেটেছে, ভুট্টা কেটেছে, তারপরে শস্য খাত অনেক নষ্ট হয়েছে, প্রচুর ক্ষতি হয়েছে। সচিবালয়ে আইন শৃঙ্খলা বিষয়ে বৈঠক শেষে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনও পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। শনিবার ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে 40টি আম গাছ ও অর্ধশতাধিক বড়ই গাছ কেটে ফেলার ঘটনায় সীমান্তে সংঘর্ষ হয়। এতে আহত হয় 5 বাংলাদেশি। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। উদ্বোধন হলো বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম। রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দুঃসময়ে যে মানুষেরা বিএনপির সাথে ছিলেন তাদের ত্যাগের স্বীকৃতি দিতেই এই কার্যক্রম। সোমবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। সোহেল সামির রিপোর্ট। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সদস্যপদ নবায়নের মধ্য দিয়ে শুরু হয় বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম। এরপর ফরম পূরণ করেন অন্যান্য শীর্ষ নেতা। দলের পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের জন্যই এই কর্মসূচির আয়োজন বলে জানান তারেক রহমান। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীর জন্য একটি আনন্দের দিন। আমি মনে করি সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি। আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। যেই মানুষগুলো দলকে নিয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই এবং সেই জন্যই আজকে আমাদের এই সদস্যপদ নবায়নের আজকের এই আনুষ্ঠানিকতা। এ সময় দেশপ্রেম জাগ্রত করতে কর্মীদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন দলের শীর্ষ নেতারা। কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে। দল যদি প্রথম কাউকে ধন্যবাদ জানাতে হয়, দলের যদি প্রথম কাউকে স্বীকৃতি জানাতে হয়, তাহলে জানাতে তো হবে সেই মানুষগুলিকে যারা এই দলটাকে এই দুঃসময়ে টিকিয়ে রেখেছে। এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে, এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না, নবায়নটাই ঠিক হবে। দলে ফ্যাসিবাদের দোসরদের অনুপ্রবেশ ঠেকাতে সদস্য নবায়ন কার্যক্রম জোরালো ভূমিকা রাখবে বলে মন্তব্য বিএনপির। দলের নেতাকর্মীদের যে অন্তর্গত যে আলোকিত হওয়া, সে আলোকিত হওয়ার জন্য এটা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
বদলে যাচ্ছে পুলিশের, র্যাব, আনসারের পোশাক, মানসিকতায় পরিবর্তনের আশা। বিরতির পর আবার আমন্ত্রণ 21শে সংবাদে। বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকের রং। নতুন পোশাকে বাহিনীর সদস্যদের মানসিকতায় পরিবর্তন আসবে বলে আশা করছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, পর্যায়ক্রমে দেয়া হবে নতুন এই পোশাক। আর দেশে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে 31 জানুয়ারির পর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মুফির রহমানের রিপোর্ট। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির এই বৈঠকে অংশ নেন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা। এতে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত হয়। পুলিশের জন্য আয়রন কালার, র্যাবের জন্য গ্রিন অলিভ আর আনসারের জন্য গোল্ডেন হুইট কালার নির্ধারণ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দীর্ঘ আলোচনার পর নতুন এই পোশাক নির্ধারণ করা হয়েছে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। পর্যায়ক্রমে বাহিনীগুলোকে এই পোশাক দেয়া হবে, তবে এতে করে বাজেটে কোনো প্রভাব পড়বে না। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, নর্মাল ড্রেস যে সময় হতে থাকছে না, এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিব, যেন বড় ধরনের টাকার সমস্যাটা না হয়। এদিকে 31শে জানুয়ারির পর দেশে অবৈধভাবে বসবাসকারীদের পাশাপাশি তাদের চাকরিদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা অবৈধভাবে আসছে, তারা আমাদের 31শে জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব। যারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে, যেই সংস্থা তাদের যে প্রোভাইড করছে, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নিব। সরকারি হিসেবে এতদিন দেশে ৪৯,২২৬ জন অবৈধ বিদেশি নাগরিক ছিলেন, যদিও তা বর্তমানে কমে ৩৩,৬৪৮ জন হয়েছে। অভিযোগ আছে, অবৈধ বিদেশিদের মাধ্যমে দেশের বাইরে গেছে বিপুল পরিমাণ টাকা। আপনারা ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ। মফিউর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা। সচিবালয়ে অগ্নি সচেতনতা বাড়াতে অগ্নি নির্বাপন মহড়া করেছে ফায়ার সার্ভিস। মহড়া পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সে সময় জানানো হয়, পর্যায়ক্রমে সবগুলো সচিবালয়ে, সবগুলো ভবনে এই মহড়া হবে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অফিস, আদালত সহ সব বাসা বাড়িতেই অগ্নি নির্বাপক যন্ত্র থাকা উচিত। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আগুনের ঘটনার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হয়েছে। এবারে আভিভা ফিনান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। স্টেক হোল্ডার, পরিবেশক ও অংশীদারদের নিয়ে 2025 সালের পার্টনার্স মিটের আয়োজন করল শীর্ষস্থানীয় গৃহস্থলী পণ্যের ব্র্যান্ড হায়ার। এতে হায়ারের সহযোগিতা, আধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। ব্র্যান্ডের স্থায়িত্ব, ডিজিটালাইজেশন এবং ইউজার এক্সপেরিয়েন্সকে মাথায় রেখে কাজ করছে বলে জানান হায়ারের কর্মকর্তারা। অনুষ্ঠানে হায়ার বাংলাদেশের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াং শিয়াংজি ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। ইতিবাচক ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার, বাড়ছে লেনদেনের পরিমাণও। সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বেড়েছে 50 পয়েন্টে, অবস্থান করছে 5,195 পয়েন্টে। এদিন লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত ডিএসসির সবকটি সূচক ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। এদিকে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে 248টির দর, কমেছে 81টির, আর অপরিবর্তিত ছিল 71টি দর। লেনদেন হয়েছে 426 কোটি 92 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো কোম্পানির শেয়ার, আর বেশি বেড়েছে মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের দর। অন্যদিকে এদিন ডিএসসিতে সবচেয়ে বেশি দর হারিয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের।
বাংলাদেশের খ্যাতিমান সঙ্গীত ব্যক্তিত্ব ও সাহিত্যিক মুস্তফা জামান আব্বাসী গুরুতর অসুস্থ। হৃদরোগ সহ কোমরের হাড় ভেঙে যাওয়া ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তার বোন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিনের সন্তান মুস্তফা জামান আব্বাসী লোকসংস্কৃতির সাধক, গবেষক, শিল্পী হিসেবে দেশের সঙ্গীতাঙ্গনে অনন্য অবদান রেখে চলেছেন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কয়েক ঘন্টা পর শপথ নিচ্ছেন ট্রাম্প, ক্যাপিটল হিল জুড়ে কড়া নিরাপত্তা। হাসিনা সহ সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেওয়া উচিত বললেন শিবসেনার এমপি। এবং এখন থেকে সীমান্তে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুড়তে পারবে বিজেপি। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।